আমি বলেছিলাম পলাশদা কিন্তু খুব বদমাস, নাচ শেষ হওয়া মাত্রই বেরোতে হলো তুই খুব ভুল করেছিস। মাঝে মাঝে ভালো লাগে এরকম যারা নিয়ম মানে না, যারা কথা শোনে না, এই লোকগুলোর এই পৃথিবীতে এই সমাজে খুব দরকার। সবাই এখন এত বেশি কথা শুনছে সেটাও আবার নেওয়া যাচ্ছে না। যাই হোক, একদিকে যেমন আমার ঠাকুরদা ছিলেন বিষ্ণুপুর ঘরানার ক্লাসিক্যাল সিঙ্গার, অন্যদিকে আমাদের মায়ের বাড়ির তরফেও দাদু দিদা কিন্তু কিছু কম যায় না। কেন? তার কারণ হচ্ছে আমার বর্ধমানের যে রাজ বৈদ্য, রাজ কবিরাজ, তিনি ছিলেন আমার দাদু এবং তারই স্ত্রী ছিলেন অনিমালা, স্বর্গীয় অনিমালা। তো এই গল্পের মাঝেই কিন্তু আমাদের মনমন্দির চলে এসেছে। আমি প্রথম থেকেই ভাবি কখন আসবে। যাই হোক, আমি ওখানে বলবো আমাদের ওখানে যে দুটো চেয়ারে সরিয়ে রেখেছি ওই জায়গায় চেয়ার দুটো খালি করে ওনাকে বসতে দেওয়ার ব্যবস্থা করো। তো দিদা রাজবৈদ্যের স্ত্রী হিসেবে নন, 5 সন্তানের জননী হিসেবে সংসারটাকে একদম ধরে রেখেছিলেন। যে কারণে আমার দাদু কবিরাজ হওয়া সত্ত্বেও কিন্তু সমস্ত মানে যাকে বলে চিকিৎসার কাজকর্মগুলো, বিদেশে যাওয়া, সবকিছু করা, এই ব্যাপারটাকে তিনি খুব ভালোভাবে করতে পেরেছিলেন। আমার দিদা তার ছাদ বাগানে 4টে রজনীগন্ধার গাছ লাগিয়েছে এবং বলা ভালো মানুষের জীবন যখন এগিয়ে যায়, দিদা কিন্তু একদম ঠেকা ছোঁয়া। যেহেতু দাদু মারা যাওয়ার পর দিদাকে আমি জন্ম থেকে দিদাকে বিধবাই দেখেছি, কোনো দিন ঠেকা ছোঁয়া একদম পছন্দ করতে, মাছ মাংস তো দূরে থাক। কিন্তু সেই দিদাই তার জীবনে 54তম বছর বয়সে এসে হঠাৎ করে একদিন আবার মাছ খাওয়া শুরু করল। তার কিছুদিন বাদে দিদা আবার প্রেমে পড়ল। আমার প্রেমে পড়ছে, হয় না একটা। তো দিদা আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো যে কখন আমি যাবো। আর আমার পাড়ার মাসিকে বৌদি মামিরা সবাই বলতো যা তোর লাভার বসে আছে। আর আমি যাওয়া মাত্রই একদম ঝুঁকে গেছিল, ঠিকঠাক সাপোর্ট দিত। পুজো হতে এসে একটা রজনীগন্ধা আর একটা গোলাপ আমার পকেটে গুঁজে দিয়ে বলতো লাভ ইউ। আমি খুব লজ্জা পেতাম, তো কলেজে ভীষণ লজ্জা পেতাম। কিন্তু একটা বুঝতাম যে ওই ভালোবাসাটা পার্থিব না, স্বর্গীয় যে ভালোবাসাটা দিদা আমাকে দিত। দিদা যেদিন মারা গেল সেদিনও রাতে কিন্তু অনেকগুলো রজনীগন্ধা ফুটেছিল। দিদার উপস্থিতি কিন্তু রজনীগন্ধাগুলো জানিয়ে দিচ্ছিল। একটা মহিলা, রাজ কবিরাজের স্ত্রী, 5 সন্তানের জননী, দাদু মারা যাওয়ার পরেও 25 বছর ধরে সংসারটাকে আগলে ধরে রাখা, 4টে মেয়ে বিয়ে দেওয়া, সেই সব কিছু করে যখন মহিলারা চলে গেলেন, রজনীগন্ধাগুলো কিন্তু তার গন্ধ তখনও দিয়ে আছে। আমাদের যে গ্রুপ, যে দল যার নাম রজনীগন্ধা, তাদের
যদি আপনারা নাচ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারাও কিন্তু অনেকটা সেরকম ভীষণ মেহনতি, প্রচুর পরিশ্রমী, একটা দিনও কামাই করে না, প্রতিদিন আসে এবং যা প্রকাশ দেওয়া হয় সব কিন্তু প্র্যাকটিস করে আসে। এর মধ্যে অনেকেই আছেন যারা প্রধানত নৃত্যশিল্পী নন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা চেষ্টা করেছেন আর মুখে থাকে। এর মধ্যে একজন আছে দেখবেন একদম নাচ করতে পারে না, কিন্তু মুখে হাসি সবসময়। তো এই যে উনি আনন্দ লাভ করেন, এটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় পাওয়া। আহ্বান জানাচ্ছি আমাদের রজনী গ্রন্থা দলকে। ওরা আপনাদের সামনে নিবেদন করবে ওরে ভাই ফাগুন লেগেছে বলে বলি। সালে বলেছিলাম যখন আমার বাবা মারা যায়, 2019 সালে আমি এই শেঠ বাগান, এর পাশের এরিয়াটার নাম হচ্ছে শেঠ বাগান, ওইখানে আমি একটা ঘর ভাড়া নিয়েছিলাম। ইচ্ছা ছিল যে অভিনেতা হব, নান্দিকারের ওয়ার্কশপ করেছি,
তার সঙ্গে একটা দল ছিল, সেই দলে থাকতাম, সেই দলে অভিনয় করতাম। নিয়মিতভাবে বর্ধমান থেকে যাতায়াত খুব অসুবিধা হচ্ছিল, তো একটা ঘর ভাড়া নিয়েছিলাম। সেই ঘরেতে ইচ্ছা ছিল যে একটা থেকে আমরা মোটামুটি অভিনয়টা যাতে ভালোভাবে করতে পারি। জীবনে প্রথমবার আমি একটা ঘর ভাড়া নিয়েছিলাম। বাবা একদম পছন্দ করে না। বাবা মনে করেছিল যে ছেলে হাতছাড়া হবে। ওই যে ভাই বললাম না, বয়স যত বাড়ে মানুষ পেছন দিয়ে তার প্রিয় জিনিসগুলোকে টানে। তো বাবা চাইতো ছেলে ঘরেই থাকুক। যে বাড়ি বাবা বানিয়েছিল সেটা আস্তে আস্তে আমার কাছে একটা শৃঙ্খলার মতো, মানে কি বলবো, একটা খাঁচার মতো হয়ে গেছিল। ওখানেই থাকুক, ওখানে ওঠা বসা করো সব কিছু। সেই বাধা ভেঙে যখন এলাম, 1 মাস বাবা কথা বললো। 1 মাস বাদে প্রথম কথাটাই বললো আমাকে যে আমাকে হসপিটালে নিয়ে চলো। তার 17 দিন বাদে বাবা মারা গেল। তার কিছুদিন বাদে তখন এখানে যাতায়াত করতাম, আর এখানে দেখতাম একটা বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। এবং বাবারই আশীর্বাদে হয়তো বাবা বুঝতে পেরেছিল যে ছেলের প্রয়োজন আছে। ভগবানের আশীর্বাদে এই ফ্ল্যাটেই একটা, এই সামনে সবুজ রঙের ফ্ল্যাটটাতে একটা ঘর দিলাম। তখন এই ক্লাবটা আমার ব্যালকনি থেকে পরিষ্কার দেখা যেত। এবং সত্যি কথা বলতে এই ক্লাবটাই আমার ভীষণ প্রিয় একটা জায়গা ছিল। কারণ হচ্ছে দমদম আপনারা যদি দেখে থাকেন খুব ঘিঞ্জি এলাকা। একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব খুব কাছাকাছি। মানে আপনি সকালে চা করে পাশের বাড়িতে ব্যালকনি থেকে বলতো এই নিচে চা খান, এতটাই কাছাকাছি। মানুষরা ভীষণ আন্তরিক, একে অপরের সাথে সুখে দুঃখে পাশে থাকে, একে অপরের খোঁজ খবর নেয় এবং কার কি হলো সেগুলো দেখে। এই কঠিন দুনিয়াতেও দেখে, সত্যি কথা দেখে। তখন ওই ব্যালকনিতে বসে যখন আমি ক্লাবটা দেখতাম, সত্যি কথা বলতে একটা গোল পোস্টের মতো, এটা ছিল না, একটা গোল পোস্টের মতো একটা ক্লাবের অংশ ছিল যেখানে দুর্গাপুজো হতো। আর ওই ক্লাবটা ছিল খুবই ভগ্ন প্রায়, জরাজীর্ণ। একদিন গত বছরই পুজোর সময় আমি যখন এলাম, পুজোর আগে বলা যেতে পারে, এসে দেখছি এখানে রীতিমতো বিল্ডিং হচ্ছে। তখন জানতাম না যে এরকম কিছু একটা হবে। মনে কৌতূহল ছিল যে কি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে। পরে জানতে পারলাম যে ক্লাবটা নতুন করে ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। মোটামুটি একটা স্ট্রাকচার থেকে বুঝতে পারছিলাম যে আয়োজন বেশ বিশাল, ভালোভাবেই তৈরি হচ্ছে। তারপরে আমি এখানে থাকি না, এবং এই পাড়ায় ছিল আমাকে, আমি এখানে কিছুই ছিলি না। আমি যখন আবার কিছুদিন বাদে এলাম নভেম্বর মাসে, তখন এসে আমি দেখতে পেলাম যে এখানে এত সুন্দর একটা ক্লাব তৈরি হয়েছে। এবং আমি বিশ্বাস করলাম, জানতাম না যে এই ক্লাবেই আমি কোনোদিন একদিন নাচ শেখাবো। আমি বরাবরই যে কোনো জিনিসের আর্টিস্টিক ভিউ নিয়ে ভীষণ খুঁজতে, মানে সেটা সুন্দর হতেই হয় যদি সেটা শিল্পের মধ্যে হয়। এমনি আপনি একটা নর্মাল ঘর বানাবেন, সেখানে আমার কিছু, কিন্তু সেটা যদি শিল্পের মধ্যে দিয়ে হয় তাহলে আমি কিন্তু খুব খুঁজতে। আমি ওদেরকে বলেছিলাম, তোমরা যদি ভুল করো নাচে, আমি কিন্তু তোমাদের বকবো না। দর্শকরাই দেখবে, বলবে ইস এটা ঠিক হলো না, ইস এটা ভুল হলো। তোমাদেরই খারাপ লাগবে, নাচ থেকে নামার পর দেখবে তোমার নেই ওই যে এগুলো নাচে ভুল হচ্ছে, ওরাই নিজেরই বক করতে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন এখানে ক্লাবে একদিন এলাম, বললাম যে আমি এখানে ক্লাস করাবো, এবং আমাকে আমি সেদিকে কাউকে চিনতাম না, বিশ্বাস করুন কাউকে। তার সে গৌরাঙ্গা হোক, তার সে আমাদের মূর্তি হোক, কারণ তারপরে একদিন একজন দেখলাম একটা মহিলা বসে রয়েছে, একটা মহিলা বলে আপনি ওনার সাথে কথা বলেন। আমি বললাম যে এরকম আমার নাম উদয় পুত্র, আমি একটু নাচ শেখাতে চাই। তো বলি হ্যাঁ কোনো অসুবিধা নেই। দিয়ে তখন সদ্য নতুন নতুন ক্লাবটা হয়েছে, নতুন। তো আমরা নিচে প্রথমে শুরু করেছিলাম, তো তারপরে ওপরে ওনারা বললেন যে আপনারা এক কাজ করুন, ওপরে করার, উপরে কোনো অসুবিধা নেই। যখন আমরা ভেতরে প্রবেশ করলাম, আমি এবং আমার ছাত্রছাত্রীরা, আমরা দেখলাম কতটা স্নেহের সাথে, কতটা যত্নের সাথে এই ক্লাবটা বানানো হয়েছে। এবং দেখো, জিনিস তো অনেকেই অনেক কিছু বানায়, কিন্তু তার যা যা জিনিস প্রয়োজনীয়, এত লাইট এবং এত সুন্দরভাবে ডেকোরেশন সবাই কিন্তু করে না। এইটা করার জন্য কিন্তু একটা শিল্প মনস্ক মানসিকতা দরকার। সেটা যদি না হয়, ওই যে বললাম খুঁতখুঁতে যদি না হয়, মানুষের যদি খুঁতখুঁতে না হয়, ওই জিনিসটা খুব সাধারণ হয়। আমাদের এখানকার যিনি কাউন্সিলর, আমি কাউন্সিলর শব্দটাকে না বারবার উচ্চ রাখি, কারণ মানুষ এখানে ভীষণ ইম্পর্টেন্ট। আমি দিদিকে বেশি, মানে দিদি হিসেবে তাকে বেশি চাই, আমি মানুষটাকে বেশি চাই। সেই মানুষ হিসেবে যখন তিনি এই ক্লাবটার পাশে এসে দাঁড়ালেন এবং যখন এই জায়গাটা তৈরি করলেন, সেই জায়গাটা একটা আলাদা রূপ পেল। আমি সত্যি কথা বলছি, আমি জীবনে এই ঋণ তো শোধ করতে পারবো না। আমি শিল্পী মানুষ, তাই একজন শিল্পীকে একটা নাচের মধ্য দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নাচটা শুধুমাত্র আপনার জন্য।
কেউ আমাকে ছবি তুলতে পারলে এরকম বসে আছেন চেয়ারে, হয়তো আমাকে ক্যাপচার করতে পারলো। ওটা তো বলবেন সেখানে ওনাকে ঘুমিয়ে নেই পাচ্ছি এইখানটাতে ফিক্সড। ও আচ্ছা আচ্ছা। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভারথে, এসো বকুল বিছানা পথে। নব শ্যামল শোভারথে, এসো বকুল বিছানা পথে। এসো রাধার প্রেম নিয়ে, দেখে বিয়ার ফুলে গায়ে। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো বল্লভ কুঞ্জে, এসো হে এসো হে এসো হে এসো বনমালিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে এসো বনবল্লভ কুঞ্জে। এসো হে এসো হে এসো হে এসো বনমালিকা কুঞ্জে। এসো হে এসো হে এসো হে মৃদু মধুর দেশে। এসো পাগল হার দেশে, মৃদু মধুর দেশে। এসো পাগল হার দেশে, তোমার দোলাত দিও, তুমি আকাশে উড়াইয়ে দিও। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। চলতা বসন্ত পवन मतवारी, चलता बसंत पवन मतवारी। उमगे जो बन सके, उमगे जो बन सके मोरे प्रिय समन की आस। चलता बसंत पवन मतवारी, चलता बसंत चलता बसंत चलता আমি মনমন্দিকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি। আমরা করতালির মাধ্যমে ওনাকে মঞ্চে আহ্বান করে দেব। আবিরের খেলাধুলো নিচে রেখে, এটা সত্যি কথা বলতে কি, এটা শুধুমাত্র করতালি নয়, সত্যি কথা, এটা করতালি নয়। আজকে সত্যি কথা বলতে যদি এটা যদি একটা পরিবার হয়, উনি আমাদের দিদি, উনি আমাদের অভিভাবিকা, এবং এরা সবাই, এদের মধ্যে হয়তো অনেকে আছেন কারণ 61 কারণ 65 বছর বয়সে বড়, কিন্তু আজকে এরা সকলেই ওনার সন্তান শুধু। আজকে উনি আমাদেরকে বললাম, আমার বাবা 1993 সালে জমি কিনেছিলেন, বাড়ি বানিয়েছিলেন 2009 সালে। বাড়ি কিন্তু বাড়ি, ওটা ঘর হয়ে ওঠে মানুষ চলবে নেই।
আজকে এই বাড়িটাকে উনি ঘর বানিয়েছেন আমাদেরকে আশ্রয় দিয়ে। ধন্যবাদ। আমি দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তাই একটু ক্ষমা প্রার্থী আমি সবার কাছে। এত সুন্দরভাবে সবাই সেজেছে, মানে মনে হচ্ছে না শান্তিনিকেতনটা আমাদের এই অঞ্চলে উঠে এসেছে। সত্যি ভীষণ ভালো লাগছে। দেখুন, আমার এখানে খুব পরিচিত মানুষ আছে। আমার বাপের বাড়ি হাওড়া। মামনিদি আছে? মামনিদি ওনার সাথে আমার কদিন আগে দেখা হলো। আমি রাস্তায় আসছি, তখন এখান থেকে উনি ক্লাস করে যাচ্ছেন। তো যাই হোক, যেহেতু তুই তো গাড়ির সম্পর্ক আমার থেকে একটু বড়, বলছে তোর ওখানে গেলাম। আমি বলছি, আমার ওখানে মানে? ওটা আমাদের সবার পাড়ার। এটা হয়তো পৌরসভা থেকে করে দিয়েছি, আমাদের যেটা প্রাত্যবসু অনেক উদ্যোগ এখানে রয়েছে। আমরা একা কিছু করতে পারি না। আজকে দেখুন প্রোগ্রামটা হচ্ছে, আজকে সবাই যদি না থাকে, আর বিশেষ করে সামনে দর্শক যদি না থাকে, তাহলে কিন্তু শিল্পীদের মন ভরে না। এই যে হাতের তালিটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে বয়স কোনো বাধা না। আমিও করতাম হয়তো কাজের জন্য, কিছুদিন আসি কিছুদিন আসি না, আমিও এটার মধ্যে ইনভলভ হয়ে গেছি। ছোটবেলা থেকে সবাই নাচ গান করি, হয়তো একটা সময় গিয়ে পারি না করতে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদের স্কুল কলেজ থাকে, এবং তারপর একটু বড় হলে অফিস কাছারি নিজেদেরও থাকে, বা ছেলেদের থাকে, হাজব্যান্ডের থাকে। তার মধ্যে নিজেদের সময় দেওয়ার মতো কিছু থাকে না। কিন্তু আমি উদয়কে ধন্যবাদ দেব যে ও এইটাকে ভেবেছে, যে যে মানুষগুলো নিজেদের কথা ভাবে না। আমরা সত্যি সবাই গৃহবধূ, সবাই কিন্তু অনেকে হয়তো চাকরি বাকরি করলেও বাড়িতে এসে কিন্তু সেই চাটা করতে হয় বা রান্নাটা করতে হয়। কিন্তু আমরা রান্নাও করি, চুলো বাঁধি, সংসারও সামলাই। কিন্তু আজকে প্রমাণ হলো যে স্টেজের মধ্যে এসে আমরা নাচ গান করতে পারি। এটা কিন্তু 60 বছর 65 বছরের যারা মানুষ তারাও করছেন। তাই বয়সটা কোনো বাধা নয়, নিজের মনের ইচ্ছা থাকলেই সবটা করা যায়। প্রথম হচ্ছে নিজের মন। নিজের মনকে আনন্দ দিতে গেলে একটু সময় বার করতেই হবে। আমরা অন্য একটা জায়গায় রয়েছি, সেখানেও নানান কাজের মধ্যে মনে হয়, আমার বাড়ি থেকেই দেখা যায় যখন ক্লাস হয়, মনে হয় ছুটে চলে আসে, হয়তো পরক্ষণেই আমাকে বেরোতে হবে বলে আমি হয়তো সবসময় আসতে পারি না। কিন্তু যেটুকু সময় মনে হয় নিজে হয়তো একটু বক্স চালিয়ে নিজের মনেই হয়তো কিছু করে ফেললাম, এটাতেও অনেক আনন্দ দেয়। এটাও কিন্তু নিজের মনকে তৃপ্তি দেওয়ার জন্য এটা খুব দরকার। তাই আজকে এত সুন্দরভাবে আপনারা সেজে এসছেন। আর আমার এই কুন্ডুবাগান পাড়া সত্যি আজকে ধন্য যে এরকম একটা অনুষ্ঠান এখানে হচ্ছে। আমরা দুদিন আগে আমরা 2রা মার্চে আমরা এখানে অনেক মানুষকে একত্রিত করছেন, দেখছেন এখানে প্যান্ডেল লাইট সবই রয়েছে। আমরাও এখানে সবাইকে নিয়ে, এবং স্যারও এখানে নাচ করেছেন, সবাই পাড়ার সবাইকে নিয়ে, ওয়ার্ডের সবাইকে নিয়ে আমরা একটা বসন্ত উৎসব করেছিলাম। প্রতি বছরই করি আমি। সেখানেও প্রচুর মানুষের সমাগম হয়েছিল। মানুষই যদি না থাকে তাহলে এই প্রোগ্রামগুলোর কোনো সার্থকতা হয় না। তাই প্রোগ্রামগুলো করতে গেলে মানুষকে সঙ্গে নিয়ে করতে হবে। আর একটা কথা বলে শেষ করব, একটা সূর্য একটা দিনের জন্য, একটা চাঁদ একটা রাতের জন্য, আর আজকের দিনটা আমার এই সকল দিদিদের জন্য, সত্যি অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকুন এবং এরমভাবে সবাই এগিয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই মিলে একসাথে আনন্দ করুন, মনটাকে আনন্দ ভরিয়ে রাখুন। আর তোমাকে আমার ধন্যবাদ দিয়ে আমি তোমাকে ছোট করবো না, তুমি এইভাবে এগিয়ে যাও। দিদি যেটা বললেন সত্যি কথা, যে সবাইকে নিয়ে আমাদের সংসার। বললাম না, একটা বাড়ি ঘর হয়ে ওঠে তখনই যখন সবাই থাকে। তো এই যে পরিবারটা গড়ে উঠেছে, আজকে আমরা দিদিকে একটু রঙিনভাবে বরণ করে নেবো। আমি মঞ্চে আমার ছাত্রছাত্রীদের ডাকছি। বর্ধমানে আমাদের মধুর বসন্ত এবছর 5ম বর্ষে পা দেবে। একটা ছোট্ট বাচ্চার প্রথম জন্মদিন হয় 5 বছর বয়সে। তো বর্ধমানে একটা প্রথম বছর হলো, কলকাতারটা বর্ধমানেরটা 5ম বছর হলো, কলকাতারটা প্রথম বছর। আর প্রতি বছর একটা করে ছোট্ট স্মৃতি আমরা রেখে দিই। এইটা সেই হিসেবে একটা স্মারক হলো
এটা হচ্ছে আমাদের জীবনের একটা স্মৃতি যে ওই সময় আমি এটা ছিলাম। তো আমাদের প্রথম বছরের মধুর বসন্তের প্রথম স্মারকটা আমি দিদির থেকে রেখেছি। মিষ্টি মুখ ছাড়া তো কোনো অনুষ্ঠান হয়ই না আমাদের, হ্যাঁ। তো দিদির জন্য সামান্য মিষ্টি। আমি একটা কথা শুধু দিদিকে বলবো যে দিদি ক্লাসে খুব তাড়াতাড়ি চলে আসুন। দিদি এত ব্যস্ত থাকে, উনি কিন্তু নিয়মিত আমাদের যে না রেণুকা বলেছিলাম, আমাদের যে দলটার নাম হচ্ছে রেণুকা, ওই রেণুকা দলের উনি কিন্তু সদস্য, এবং উনি কিন্তু রীতিমতো সময় বার করে ভীষণ ইচ্ছা, ভীষণ পরিশ্রমী উনি আসেন করেন, কিন্তু এই কদিন কাজের এত ব্যস্ততা উনি চাইলেও এসে উঠতে পারছেন না। তো আমি দিদিকে বলবো যে সেই সময়টুকু বারবার হোক, আর পরের বার কিন্তু আমরা এই মঞ্চে আপনাকে চাই, ঠিক আছে? আমি কোনোদিন কাউকে বলি না যে একটা নাচ দেখাতেই হবে, তার কারণ হচ্ছে এটা কিন্তু চাইলেই করা যায় না, এটা একটা প্রস্তুতি লাগে, একটা পোশাক আশাক লাগে, সবকিছু লাগে। গানটা তাও হয়তো হয়ে যায়, নাচ করতে গেলে কিন্তু একটা প্রস্তুতি লাগে, হ্যাঁ। তো কিন্তু আমার ইচ্ছায় পরের বার কিন্তু একটা ওনাকেই মঞ্চে করবেন তো? নিশ্চয়ই করবো। আর গানের কথা বললো দুপুরি একটু একদম বলি। একদম নীল দিগন্তে এই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে। আমি জানি দিদি কিন্তু এইসব কালচারাল অনুষ্ঠান ভীষণ ভালোবাসি, ভীষণ আমি জানি। আমি ওই জন্য বলছি পরে বাকি থাকতেই হবে, ঠিক আছে? আপনি কি বলছেন এই লাস্ট নিবেদনটা দেখে যান, লাল নীল হলুদ সবুজ। আমরা গল্পটা শুরু করেছিলাম যেভাবে রঙের মধ্য দিয়ে, এবার দেখবেন আপনাদের মধ্যে রঙগুলো কেমন আস্তে আস্তে মিশে যায়, প্রত্যেকটা রং একটা রঙের সাথে মিশে যায়। এই নাচটার জন্য একটু আমাদের জায়গার প্রয়োজন আছে, তাই আমি সবাইকে অনুরোধ করবো সবাই তার নির্দিষ্ট স্থানে চলে যেতে। আর আমি সামনে থেকে এই লাইনটাকে একটু সরিয়ে দেবো, নাহলে কিন্তু ধাক্কা লেগে যাবে। রেডি সবাই? जो मैं ऐसा जानती कि प्रीत के दुख होवे नगरा ढिंडोरा पीठ के प्रीत ना करियो
লাল একটা চুল উঠে গেছিল ওপরে পেছনে কাজ চলে যাও হ্যাপি হোলি। কি বলবেন দেখি